হ্যালো এভরিওয়ান, শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডায়না ইমরোজ লাকি, ভয়েস বাই আরবি, পর্ব 15। মেলার চারিদিক জমজমাট, সবাই আনন্দিত, যে যার মতো আনন্দ করছে। কিন্তু আনন্দ নেই আদিবের মনে। আজও সে নূরজাহানের অপেক্ষায় ছিল, কোথাও তার দেখা মেলেনি। কৃষ্ণপুরের অনেকের সাথে দেখা হয়েছে, নূরজাহানের কথা সাহস করে জিজ্ঞেস করতে পারেনি সে কেমন আছে, কোথায় আছে, স্বামী সংসার নিয়ে ভালো আছে তো, হয়তো এখন সন্তানের জননী হয়ে গেছে। আদিব ভাবছে, সাথে ঘন দীর্ঘশ্বাসের দেখা। আকাশটা ভারী, কারণে অকারণে বোঝা যাচ্ছে না, ঠিক তেমনই তার মনটাও ভারী। নূরজাহান আসেনি বলে, দেখা হলে আর কি হতো, দু চোখ ভরে একবার দেখতো, তার মুখ থেকে শুনতে চাইতো, তুমি সুখে আছো, যতটা সুখে আমি রাখতে চেয়েছিলাম তার থেকে বেশি আছো, ব্যাস এতটুকুই বলার জন্য অপেক্ষা। সন্ধ্যার আকাশে নীলচে ধূসর ছায়া, বাতাসে হালকা শীতলতা। আদিব একদল জড়ো হওয়া লোকের ফাঁক দিয়ে তাকালো। তাদের ঠিক অপরপাশটায় কাউকে দেখা যাচ্ছে, এক অচেনা সুদর্শনা নারী, কালো রঙের শাড়ির উপর হিরেক পাথর বসানো। পাথরগুলো মশাল আর লণ্ঠনের আলোয় চিকচিক করছে। আদিব ধীরে ধীরে সেদিকে এগোলো। অচেনা রানীর বেশে দাঁড়িয়ে রশিদ তালুকদারের সাথে কথা বলছে, তার পেছনে অনুসারীগণ। আদিব এগিয়ে গেল। অচেনা নারী আর কেউ না, নূরজাহান। বহু বছর পর অবশেষে সে তাকে দেখতে পেল। আদিব ঘুরে নূরজাহানকে দেখল। চোখ দুটো অস্বাভাবিকভাবে দৃষ্টি মেলল। নূরজাহান আদিবের দিকে দেখল না। রশিদ তালুকদার হেসে হেসে কথা বলছে, ভালো মন্দ জিজ্ঞেস করছে, কিন্তু তাদের দেখা সাক্ষাৎ বেশিক্ষণ স্থায়ী হলো না। কুদ্দুস এসে হাজির হয়, চোখে মুখে হতাশার ছোঁয়া নিয়ে রশিদের কানে কানে বলল, ওইদিকে চলুন, কথা আছে। রশিদ নূরজাহানের থেকে কিছুক্ষণের জন্য বিদায় নেয়। নূরজাহানের সাথে কুদ্দুসের সাথে নীরব স্থানে চলে গেল। নূরজাহান আদিবের কণ্ঠে মাত্র কিছু শব্দ, কিন্তু বুকের ভেতর ধুকপুক করছে। নূরজাহান কিছুক্ষণের জন্য স্থির থাকে, তারপর হালকা হাসি ফেটে ঠোঁটে এনে বলে, আদিব তুমি। তারা দুজন কিছুক্ষণ চুপচাপ থাকে। বাতাসে শুধু দূরের ঢেউয়ের নদীর ঢেউয়ের সকল শব্দ। আদিবের চোখে অতীতের ছবি ভেসে ওঠে, যে মুহূর্তগুলো আর কখনো ফিরে আসবে না, স্মৃতির পাতায় গেল না, আর ভেবে কিছু হবে না। তার সামনে থাকা মানুষটি এখন অন্য কারো। বহু বছর হয়ে গেছে, আমি ভাবিনি কখনো তোমাকে আবার দেখব। আদিবের কণ্ঠে মিশ্র অনুভূতি, আশা, ব্যথা আর শান্তি। ভালোবাসার মানুষটিকে হারিয়ে যাওয়ার পর দেখা না হওয়াই ভালো, এতে যন্ত্রণা পায়। কেমন আছো? আদিব বিমর্ষ কণ্ঠে বলল, এতক্ষণ পরে? এটা তো আমার প্রশ্নের উত্তর না। সন্ধ্যা হয়ে গেছে, আমাদের নদীপথে যেতে হবে। আবার কখনো ভাগ্যে থাকলে গল্প করব। এড়িয়ে যাচ্ছ? নূরজাহান চুপচাপ আদিবের দিকেই স্পষ্ট চোখে দেখছে না, কিছুক্ষণ মাটির দিকে দেখছে, কিছুক্ষণ আশেপাশে। আদিব নূরজাহানের আড়ালে চোখের জল মুছল, চোখ দুটো নিমেষে লাল হয়ে গেল। আড়ালে মুছল, নূরজাহান দেখে ফেলল, কিন্তু বিষয়টা উপেক্ষা করে বলল, আমি যতক্ষণ তোমার সামনে থাকবো তোমার কষ্ট আরও বেড়ে যাবে। আদিব ভেজা চোখে চোখ মেলে তাকালো। তার সামনে দাঁড়ানো মানুষটিকে নিয়ে সে কত স্বপ্ন দেখেছে, তার সাথে সারাটা জীবন পার করবে, সুখে দুঃখে পাশে থাকবে, একে অপরের হাসি কান্নার সঙ্গী হবে। আজ নূরজাহান ঘর বেঁধেছে ঠিকই, তবে অন্য কারোর সাথে। আদিব ভাবতে পারছে না। আমি চলেছি, দেরি হয়ে যাচ্ছে। নূরজাহান বলল, নতুন করে যাওয়ার কি আছে, জীবন থেকে তো অনেক আগেই চলে গেছো। বাধ্য হয়েছি। কে বাধ্য করেছে? সেসব বলতে যাচ্ছি না, আজ দীর্ঘ সময় পার হয়ে গেছে, অতীতের স্মৃতি আমার আর মনে করতে চাই না। তোমার স্বামী কেমন আছে, তাকে দেখতে পাচ্ছি না যে। নূরজাহানের উজ্জ্বল মুখটা হঠাৎ করে শীতল হয়ে গেল। নিঃশ্বাসে ভারী কিছুর আভাস। আদিব বুঝতে পারছে না, অধৈর্য হয়ে জিজ্ঞেস করলো, বলো না, সে কেমন আছে? নিশ্চয়ই খুব সুখে আছে, সন্তানের জননী হয়েছ। আর একদিন কথা হবে, আব্বা রাগ করবেন, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। কি লুকাচ্ছ? তোমার স্বামীর কথা বলতে তোমার আচরণ বদলালো কেন? বলো, সব কিছু ঠিক আছে তো? নূরজাহান ভাঙা কণ্ঠে বলল, একটা যুদ্ধে সে মারা গেছে। মারা গেছে? কিভাবে?
আশ্চর্য মুখে জিজ্ঞেস করলো রশিদ। কুদ্দুস বলল, কিছুক্ষণ আগে জয়নবের বাড়ি থেকে এক লোক আসছিল, সেই বলছে ঝুমকুকে কেউ মেরে বাড়ির সামনে ফেলে গেছে। ফজরের বাতাসটা স্নিগ্ধ শোভন হয়। ফজরের সময়ের বাতাসে মুনাফিকদের নিঃশ্বাস এর নিঃশ্বাসে দুর্গন্ধ থাকে না। ঘুম থেকে ওঠা, ভোরবেলা হাঁটাহাঁটি করা শরীর এবং মনের জন্য উত্তম। মুসল্লিরা দলে দলে মসজিদ থেকে নামাজ পড়ে যাচ্ছে। পরনে জুব্বা, সাদা রঙের, হাতে তসবিহ, মাথায় পাগড়ি, বিড়বিড় করে হালকা শব্দে জিকির করতে করতে যাচ্ছে। তাদের শরীর থেকে আতরের গন্ধ আসছে। আতর ব্যবহার করা সুন্নাত, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ভোরের বাতাসটা যেন আতরের গন্ধে মিশে গেছে। সুফিয়ানের নাকে আতরের গন্ধ ভেসে আসে। সে আতর ব্যবহার করে না, কিন্তু আতরের গন্ধ নাকে আসতে আসতেই তার মনটা কিছুটা হলেও স্বচ্ছ হয়। সে উদ্ভ্রান্ত পথিকের মতো ক্ষেতের আইলে হাঁটছে। গতকাল রাতে সে আজেবাজে স্বপ্ন দেখেছে, তবে পরিষ্কার করে মনে নেই। গতকাল মেলা থেকে ফারদিনা চলে যাওয়ার পর আর দেখা হয়নি। রশিদ তালুকদার তার 2 ছেলে রায়ান এবং আরিফকে নিয়ে শহরে গেছে আজ সকালে। প্রতি রাজস্ব তোলার পর সে শহরে যান। কী কাজে যান সুফিয়ান জানে না। ফারদিনা সুযোগ কাজে লাগিয়ে দেখা করতে আসবে বলেছে, এখনও আসছে না। আজকাল তার জন্য সুফিয়ান উদাসীন হয়ে থাকে। আত্মার সম্পর্ক এমনই হয়। আত্মার সাথে কেউ মিলে গেলে তাকে ভাবতে না চাইলেও তার ভাবনা চলে আসে। তাই হয়তো ব্রিটিশ লেখক জর্জ এলিয়ট তার গ্রন্থে বলেছে, 2 মানুষের আত্মার চেয়ে বড় কি হতে পারে যদি তারা জীবনের জন্য একত্রিত হয়। সব কাজের মধ্যে একে অপরের শক্তি দেয়, সব দুঃখে একে অপরের উপর নির্ভর করে, সব কষ্টে একে অপরের সহায়তা করে, শেষ বিদায়ের মুহূর্তে নীরব ও অমোঘ স্মৃতিতে এক হওয়া। জর্জ এলিয়ট প্রথম গ্রন্থের প্রধান চরিত্র ছিল ডেরোথিয়া ব্ল্যাক, যিনি ছিলেন ভালোবাসার পাগল। নারী হয়েও সে ভালোবাসার মানুষটির জন্য পথে পথে হেঁটেছে পাগলের মতো। আর সুফিয়ান হাঁটছে, তবে সে পুরুষ। পুরুষেরা ভালোবেসে বেশি পাগল হয়। পুরুষের দেহে শক্তি বেশি, কিন্তু দেহের ভেতরে থাকা 12 সেন্টিমিটারের হৃদয়টা যে দুর্বল, শুধু একজনকে ঘিরে, ফারদিনা। কাল আজমাত ফারদিনার হাসির প্রশংসা করেছিল। আজমাত একজন পর্যটক এবং একজন অতিথি বলে বেঁচে গেছে, নয়তো যে চোখ দিয়ে ফারদিনার রূপ দেখেছে সে চোখ উপড়ে ফেলত। মুখ দিয়ে প্রশংসা করেছে, সে মুখ ভেঙে দিত। ভিনদেশীদের নিজ দেশে সম্মান করতে হয়, বলেছেন নিজাম হায়দার। সুফিয়ান কোনোভাবে নিজেকে সামলে নিয়েছিল। সে জানে ফারদিনা তাকে ইচ্ছে করে রাখায়। ফারদিনা জানে না সুফিয়ানের ঠিক কতটা কষ্ট হয়। বদরু, হাবলু, লাল মিয়া আজ একসাথে খেতে এসেছে। আজ ওদের কাজ ছিল না। কাল সুফিয়ান আসতে বারণ করেছিল, একদিন ছুটি দিয়েছে, পারিশ্রমিকও দিয়েছে। ওরাও বলেছে আসবে না, কিন্তু ওরা এসে বাদবাকি কাজ শুরু করেছে। সুফিয়ান নিরুত্তর ভঙ্গিতে বসে আছে। বদরু তার অভিব্যক্তি দেখে বলল, ওই যে আপনার রানী চলে এসেছে। সুফিয়ান উল্লাসিত হলো না। ধীর স্থির দৃষ্টি ঘুরে তাকালো ফারদিনার দিকে। সে আগে আগে আসছে, ঝিলমিল পেছনে, ওর সাথে আজমাত। সুফিয়ান স্থির হয়েছিল, হঠাৎ যেন রাগ উঠতে শুরু করলো। না, অকারণেই রাগ দেখানো যাবে না। মেয়েটা হয় ফুলের মতো, ফুল তীব্র বাতাসে ঝরে পড়ে। ফারদিনা তার কাছে শুধু ফুল নয়, একটি নক্ষত্র। ফারদিনার হাতে কিছু একটা দেখা যাচ্ছে, সোনালি কাপড়ে মোড়ানো। ফারদিনা সুফিয়ানের কাছে এসে ক্ষীণ গলায় কাশি দিল, যেন সুফিয়ান তাকে দেখেনি। সুফিয়ান আইলের উপর থেকে উঠে দাঁড়ালো, বলল, খোলা মাঠ থেকে চলো। কোথায়? এমন জায়গায় যেখানে তোমাকে আমাকে কেউ দেখবে না। সেই জায়গা কোথায়? ফারদিনার কণ্ঠে কেমন একটা ভাব প্রকাশ পাচ্ছে। নীরব ঘরে। সুফিয়ানের মুখে হাসি নেই, একরাশ স্তব্ধতা। সেখানে কি করবে? সুফিয়ান দুকোমরে হাত দিয়ে এদিক ওদিক তাকিয়ে লম্বা শ্বাস ফেলে বলল, অন্যরা যা করে আমরাও তাই করবো। বেয়াদব মেয়ে একটা, সব বুঝেও বাচ্চা সাজে। বলে ফারদিনার পা হাত ধরে তার বাড়ির দিকে নিয়ে যায়।
ঝিলমিল আর আজমাত হাঁ করে তাকিয়ে রইল। বদরু, হাবলু, লাল মিয়া নিজেরা দের মধ্যে বলল, এদের প্রেমের জোয়ারে ভেসে যাই আমরাও। ঝিলমিল বলল, নিজেদের প্রেমে ভাসো, অন্যটার দিকে নজর দিও না। সুফিয়ান ফারদিনাকে নিয়ে ঘরে চলে আসে। ফারদিনা চেয়ারে বসে আছে। সুফিয়ান চোখ তুলে দেখছে ফারদিনার হাতে সোনালি কাপড়টা। জিজ্ঞেস করেনি ওটা কি। টেবিল থেকে একটা বই বের করলো সুফিয়ান। কিছু পৃষ্ঠা উল্টে একটা লকেট বের করলো, সোনার লকেট। ফারদিনা চোখ কুঁচকে বলল, এটা তুমি কোথায় পেলে? আমার মায়ের ছিল। লকেটের ভেতরে খোদাই করা দুটো অক্ষর আছে। অক্ষর দুটো কি? দন্ত স, ফ। এর দ্বারা কী হতো? স আমার আব্বার নামের প্রথম অক্ষর, আর আমার মায়ের নাম ছিল ফারহিনা। ঠিক আমার মতো, এতটা মিল। ফারদিনা শীতল হয়ে গেল। হয়তো এটা কাকতালীয়, কিন্তু এক হিসেবে ভালোই হয়েছে। আমাদের নতুন করে নাম খোদাই করতে হয়নি। এতে তুমি কি করবে? ফারদিনা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমাকে দেবো, আমার স্মৃতি হিসেবে রেখে দিবে। স্মৃতি হিসেবে রেখে দিব মানে? ফারদিনা নড়ে চড়ে বসলো। কেউ কাউকে ছেড়ে চলে গেলে তো স্মৃতি হয়, হয় দুনিয়া থেকে চিরদিনের জন্য, নয় দুনিয়ার কোনো অজানা স্থলে চলে গেলে। সুফিয়ানের স্মৃতি দিয়ে সে কী করবে? সুফিয়ান তাকে ছেড়ে চলে যাবে? সুফিয়ান কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আমি বলতে চেয়েছিলাম, তোমাকে দেওয়া আমার প্রথম উপহার যত্ন দিয়ে আগলে রেখো। তুমি ভুল বললো না কখনো। আজ কেন ভুল বললে? কখনো কখনো ভুল বলতে হয় অপর মানুষটার সততা যাচাই করার জন্য। কেমন সততা? এই যে তোমার চোখে হয়তো হঠাৎ আমাকে হারানোর ভয় ফুটে উঠল বলে লকেটের দিকে তাকালো। লকেটটা বইয়ের মধ্যে ছিল। ফারদিনের কাছে বিষয়টা অদ্ভুত লাগলো। স্বর্ণ, অলংকার, দামি জিনিস গোপন জায়গায় রাখতে হয়, বইয়ে যে কেউ হাত দেয়। সুফিয়ান একা থাকে, তার ঘরে আসার সম্ভাবনা নেই, তবুও ফারদিনের মনে প্রশ্ন জমল। বলল, লাকের বইয়ের মধ্যে কেন রাখলে? তোমার সাথেই তো চোর থাকে, যদি ওরা নিয়ে যেত। শোনো, দামি জিনিস দামি জায়গায় সংরক্ষণ করতে হয় না, এমন জায়গায় সংরক্ষণ করতে হয় যে জায়গাটি সবার সন্দেহের বাইরে। আমি তোমার বুদ্ধিমত্তা এবং কথার ধরনে বিভ্রান্ত হয়ে যাই। তুমি একজন সত্যি কৃষক তো, একজন রাখাল তো। তোমাদের জন্যই কৃষকেরা পিছিয়ে আছে। কৃষকেরা কি মানুষ না? তাদের জ্ঞান থাকতে পারে না? সুন্দর করে কথা বলতে পারে না? অবশ্যই পারে। তারা চাইলে সব পারে। মানুষের প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষিকাজ। তুমি মানো আর না মানো, তুমি ভুল বললেও সেই ভুলকে আমি সঠিক বিচার করি। লকেটটা হাতে রাখবে? সুফিয়ান লকেটটা ফারদিনার গলায় পরিয়ে দিতে যেয়ে ফারদিনার ঘাড়ের দিকে তাকালো। বাদামি রঙের একটা তিল, যেটা ফারদিনার সৌন্দর্য যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ফারদিনা হাত দিয়ে ধরে দেখল লকেট। সুফিয়ান একটা মাটির পাত্রে জল নিয়ে আসলো। ফারদিনার সামনে ঝুঁকে বলল, নিজেকে দেখো, কত সুন্দর দেখাচ্ছে, একদম পরীর মতো। ফারদিনা জল দেখেছে নিজের প্রতিবিম্ব। সুফিয়ান বলল, চলো দিঘির পাড়ে যাই। দিঘির পাড়ে বক পাখি বসেছিল, তাদের দেখেই পাখনা মেলে উড়ে গেল। আর সূর্য উঠেছে। সবেভাবেই সূর্যের দেখা মিলেছে। সকাল থেকে কুয়াশায় ঘেরা ছিল। তখনকার সাথে এখনকার আবহাওয়ার পার্থক্য আছে। পরিবেশটা শান্ত, শীতল, কিন্তু কোনো এক কারণে যেন রোদেরা উজ্জ্বল হাসছে। রোদের সৌন্দর্য আজ পরিপূর্ণভাবে ফুটে ওঠেনি। ফারদিনা দেখছে তীব্র আলো, সুফিয়ান দেখছে না সেই আলো। তার চোখে ফারদিনার রূপ সূর্যের আলোর থেকেও দ্বিগুণ উজ্জ্বল। ফারদিনার গলায় লকেটটা রোদে পড়ে চিকচিক করছে, রোদেরা যেন ঝিলিক মারছে। ফারদিনা হাতে সোনালি কাপড়টা মোড়াচ্ছে, লম্বা লাঠি জাতীয় কিছু একটা। সুফিয়ান জিজ্ঞেস করে, এটা কি? কখন থেকে দেখছি। ফারদিনা টান টান চোখে সুফিয়ানকে দেখে বলল, তোমার জন্য একটা উপহার এনেছি। কি এনেছো? স্বর্ণের বাঁশি। তোমার কণ্ঠে অনেকদিন সুর শুনি না। আজ, এখন নয়, তবে অন্য কোনো সময় তুমি তোমার অনুভূতি সুরে বাজাবে। ফারদিনা কাপড় থেকে বের করলো বাঁশিটা সুফিয়ানের হাতে দিল। ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো। সুফিয়ান বাঁশি রেখে দিঘির জলের দিকে তাকালো। নিভৃত দৃষ্টিতে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ, যেন সময় থমকে গেছে তার দৃষ্টি জলের দিকে, কিন্তু ভাবনার পাথায় অন্য কিছু। ফারদিনা কিঞ্চিত বিস্ময়ে ডাকলো, সুফিয়ান। সুফিয়ান তার ডাকে খেয়াল করেনি। ফারদিনা এবার গায়ে হাত দিয়ে ডাকলো। ঠিক তখনই সুফিয়ানের হুঁশ ফিরে, যেন হঠাৎ করে ঝাপসা কণ্ঠে বলল, ফারদিনা। সুফিয়ানের বিনতি,
সুফিয়ান ফারদিনার মুখে এরকম নাম শুনে আঁতকে উঠল, বলল, বিন্তিকে? কেউ না, জলে থাকা ছোট মাছকে বিন্তি বলে। ওদের দেখছিলাম। সুফিয়ানের চোখ এলোমেলো। ফারদিনা চিন্তার ঘূর্ণিতে হারিয়ে গেল। বলল, মিথ্যা বলছো কেন? আমি তোমার সামনে বসা, তোমার জন্য একটা উপহার নিয়ে আসলাম, আর তুমি ছোট মাছ দেখছো? কি হয়েছে তোমার? তোমার বাঁশিটা সুন্দর, তবে তোমার থেকে বেশি নয়। মানুষ ভাবনার জগতে তখনই যায় যখন বর্তমান মুহূর্তের সাথে অতীতের স্মৃতি জড়িয়ে থাকে। কিসব বলছো তুমি? ছোট মাছকে বিনতি বলে? বিশ্বাস না হলে তোমার ভাইকে জিজ্ঞেস করে নিও। তুমি আজ মিথ্যা বলছো না? কিছু একটা বলতে গিয়ে তোমার কণ্ঠ আটকে গেছে। ধুর বোকা, আমি কখনো কথায় আটকে যাই না। ফারদিনা একদম চুপ হয়ে যায়। বিনতি কোনো মেয়ের নাম? সুফিয়ানের মুখ থেকে হঠাৎ ওর নাম বেরিয়ে গেছে। ছোট মাছের নাম বিনতি হয় না? চোখের কোণে জল জমল। সুফিয়ান ঝুঁকে ফারদিনার চোখের দিকে তাকিয়ে বলল, ইস, আমি শেষ। রাগিনী আজ রাগ করেছে। এই রাগ ভাঙানো মুশকিল। বিশ্বাস করো, আমি সত্যি মাছের নাম বলেছি। মাছের আরও নাম আছে বলবো। আব্বা শহর থেকে ফিরে এসেছে। আমি আজমাতের সাথে বের হয়েছি বলে আসতে দিয়েছে। এখন চলি। ওই বাদরটাকে আজ রাঙার সাথে বেঁধে ছেড়ে দেব। রাঙা ছুটবে আর ও মাটিতে গড়াগড়ি খাবে। তোমার কোনো অধিকার নেই আজমাতকে কিছু বলার। দ্বিতীয়বার আমি তোমার সাথে কথা বলবো না, দেখা করতেও আসবো না। কথা বলতে পারছে না ফারদিনা। রাগে গলা থরথর করে কাঁপছে যেন। বাকি কথা গিলে হনহন করে উঠে চলে যেতে চাইল। সুফিয়ান দাঁড় করিয়ে বলল, শুধু শুধু আমার উপর রাগ করে এভাবে চলে যেও না। তুমি তোমার বিন্তিকে নিয়ে থাকো। আমি আজমাত এর সাথে এখন থেকে কথা বলবো। রাতেও তার সাথে মিশবো, তার ঘরে যাব, দরকার হলে বিয়ে করে বিদেশে চলে যাব। তবুও তোমার কাছে আসছি না। সুফিয়ান রাগে চোখ লাল করে ফেলল। ফারদিনা চলে যাচ্ছে। সুফিয়ান তীর্যক কণ্ঠে চেঁচিয়ে বলল, তুমি না আসলে তোমার বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলবো। ফারদিনা ঘুরে তাকালো না। সুফিয়ানের কানে আসে ফারদিনার বলা শেষ কথাগুলো। আজমাতের সাথে মিশবে, তার ঘরে যাবে, বিয়ে করে চলে যাবে। সুফিয়ানের রাগ হচ্ছে, প্রচণ্ড রাগ হচ্ছে। রাগ দমন করার জন্য সিগারেট বের করলো। সিগারেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আবার ফেলে দিল। কেউ যখন তীব্র মাত্রাতিরিক্ত রেগে যায় তখন হৃদস্পন্দন দ্রুত হয়, রক্তচাপ বেড়ে যায়। রক্তে এতে শরীর যুদ্ধের মতো প্রস্তুত হয়ে যায়। সুফিয়ান রাগ প্রয়োগ করার মতো কিছু পেল না। ফারদিনা চলে গেছে। এখন রাগ দেখিয়ে কিছু হবে না। নিয়ন্ত্রণ করছে নিজেকে। মাথা পেছনের দিকে ঝুঁকে সূর্য বারবার তাকাচ্ছে। সূর্যের রশ্মি সরাসরি তার মুখে পড়েছে। তাপ সহ্য হচ্ছে। সূর্যের তাপের থেকে ফারদিনার শেষ কথাগুলো বেশি তিক্ত ছিল। আশেপাশে তাকালো স্থির চোখে। হাতে বাঁশিটা দেখলো, আলতো করে স্পর্শ করলো, যেন এটি স্বর্ণের নয়, তুলার তৈরি। সন্ধ্যার সময় কুদ্দুস রান্নাঘরে খুঁটিনাটি কাজ করছে। আর সারাদিন ভেবেছে ফারদিনাকে কিভাবে পাওয়া যায়। ও যেদিন থেকে এ বাড়িতে প্রথম এসেছে সেদিনই ফারদিনাকে দেখে প্রেমে পড়েছে। ফারদিনাকে প্রেমের প্রস্তাব দিয়েছে কিটকিট ভাষায়। ফারদিনা সেদিন হেসে উড়িয়ে দিলেও বলেছে তার সিদ্ধান্ত জানাবে, কিন্তু জানায়নি। কুদ্দুস হতাশায় ভুগছে। বিকেলের দিকে একজন তান্ত্রিকের নাম মনে শোনে, কালীচরণ তান্ত্রিক। সে কালো জাদু করছে আজ দীর্ঘ 30 বছর ধরে। কালীচরণের খোঁজ দিয়েছে রসিক তালুকদারের অত্যন্ত বিশ্বাস্ত অনুযায়ী। কুদ্দুস ফারদিনার জন্য তান্ত্রিকের খোঁজ করছে। বিষয়টা লুকিয়ে মিথ্যা বলে সেই তান্ত্রিকের সন্ধানে যায়। তার কাছে বিস্তারিত বলার পর একটা মাটির পাত্রে জল দিয়েছে। বলেছে এই জল রাতে 12টার আগে যেন ফারদিনাকে খাওয়ানো হয়, তাহলে সে কুদ্দুসের প্রেমে পড়ে যাবে। কুদ্দুস হাসছে। সে আজ ভীষণ খুশি। ফারদিনাকে নিজের করে পাবে। সময় শুরু হয়ে গেছে। এখনই খাওয়ানো দরকার। হাতে জলের পাত্র নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যেতেই দেখল রসিক তালুকদার বৈঠকখানায় বসে আছে, সাথে রায়ান, আরিফ এবং জেবুন্নেসা। কিছুক্ষণ পর রায়ান, আরিফ ও জেবুন্নেসা চলে যায়। রশিদি বসে থাকে। কুদ্দুস জলের পাত্রটা পুনরায় রান্নাঘরে নিয়ে গেল। রশিদ বিষয়টা দেখে ডাকলো, কালু, খেজুরের রস নাকি? নিয়ে আয়।
গলাটা শুকিয়ে গেছে, রস খেলে ভালোই হবে। কুদ্দুস মহাবিপদে পড়ল। রশিদ শহরে গিয়েছিল, এত তাড়াতাড়ি শহর থেকে আসার কথা নয়। কুদ্দুস কী করবে বুঝতে পারছে না, অপ্রস্তুতভাবে উত্তর দিল, জল তৃষ্ণা পেলে জল খেতে হয়, রস না। মাথা গরম করিস না, নিয়ে আয়। কুদ্দুস নিয়ে আসলো, কিন্তু এটা রস নয়, জল, কালো জাদুর জল। এই জল কিছুতেই খেতে দেওয়া যাবে না। প্রসঙ্গ বদলে কোনোভাবে এখান থেকে ছুটে পালাতে হবে, সোজা ফারদিনের কাছে। কুদ্দুস বলল, আপনার না শহরে যাওয়ার কথা? মাঝপথে গিয়ে ভাবলাম আজ না গেলেও চলবে, পরে একদিন যাব। কেন, আমি আসাতে বুঝি তুই খুশি হসনি? আপনার বাড়ি, আপনি আসবেন, আমার ভালো লাগা না লাগাতে কি আসে যায়? বক বক না করে রস দে। এটা রস না, তাহলে কি? কুদ্দুস এখন কি বলবে? রশিদের থেকে এত সহজে পালাতে পারবে বলে মনে হয় না। রশিদ ছড়ি পাত্রে ঢুকে বলল, কি হলো, কি আছে এটাতে? এমনভাবে ধরে রেখেছিস যেন তোর প্রাণ লুকিয়ে রেখেছি। তেমনই। দে দে, জলদি দে, তোর সাথে কথা ঝগড়া করার কোনো ইচ্ছা নেই। রসটা দে, খেয়ে ঘুম দিতে হবে। রস খেলে ঘুম হয় জানিস তো? জানি না, সবে জানলাম। আমি রস দেব না, আমার খাওয়ার জন্য এনেছি। পাত্রটা আমার কাছে দে। তুই হাঁ কর, আমি ঢেলে দিই, তুই এক চুমুক খা, বাকিটা আমি খাবো। না, কিছুতেই দেওয়া যাবে না। তাদের কথোপকথনের মাঝে হাজির হয় ফারদিনা। সে বলল, তোমরা কী নিয়ে কাড়াকাড়ি করছো? দেখ মা, কালু আমার রস খেতে দিচ্ছে না, ওকে বাড়ি থেকে বের করে দিয়ে আয় যা। রেগে গেলেন রশিদ। ফারদিনা কুদ্দুসকে লক্ষ্য করে বলল, কি কুদ্দুস ভাই, রসটা দিচ্ছেন না কেন? আব্বা খেতে চাচ্ছে, দাও। বলে ফারদিনা কুদ্দুসের হাত থেকে জলের পাত্রটা নিয়ে রশিদের হাতে দেয়। কুদ্দুস ভয়ে নিজের হাত নিজে কামড়াতে শুরু করলো। ফারদিনা অতিথিশালার দিকে চলে যায়। রশিদ রস বুঝে জল খেয়ে বলল, হতচ্ছাড়া, এটা তো জল, এতক্ষণ আমার সাথে মশকরা করেছিস? কুদ্দুস কিছু না বলে নিজের ঘরে দৌড়ে চলে যায়। দরজাটা কপাট করে বন্ধ করে দিল। বিছানায় ধপ করে বসে পড়ে। আজ ওর অবস্থা দফারফা হয়ে যাবে। তান্ত্রিক কালীচরণ বলেছে, এই জল যে খাবে সে সাথে সাথে ওর জন্য বশ হয়ে যাবে, ওর প্রেমে হাবুডুবু খাবে। কালীচরণের কালো জাদু আজ কোনোদিন বিফলে যায়নি। আজ পর্যন্ত কোনোদিন বিফলে যায়নি। রশিদ নিশ্চয় এখন ওর ঘরে আসবে। কুদ্দুসের ভাবনা শুরু হওয়ার আগেই দরজায় কড়া নাড়ার শব্দ ভেসে আসলো। নিশ্চয় রশিদ। কুদ্দুস কোনো মতেই দরজা খুলবে না। দরজা এখনও ধাক্কাধাক্কি করছে। দরজা ধাক্কানোর আওয়াজে কুদ্দুস লাফিয়ে ওঠে। আজ দরজা ধাক্কানোর কথা ছিল, ফারদিনার হলো না। সব কিছু এলোমেলো হয়ে গেল। এবার রশিদ চেঁচিয়ে ডাকল কুদ্দুসকে। কুদ্দুস উত্তর দিল, আমি ঘুমিয়ে পড়েছি, আপনি আপনার ঘরে যান। যতটা সম্ভব জোর গলায় উত্তর দিয়েছে। দরজার ওপাশে শব্দ গেছে বলে নিশ্চিত হলো না। রশিদ আবার দেখল কুদ্দুস ধীর পায়ে হেঁটে দরজার দিকে গেল। মুখে একটা গামছা চেপে ধরল। রশিদকে কোনোভাবে মানানোর চেষ্টা করতে হবে। মনে মনে প্রার্থনা করে দরজা খুলল। রশিদ নরম গলায় বলল, তোর এতক্ষণ লাগলো কেন দরজা খুলতে? আপনি আমার ঘরে কেন? আজ আমি তোর সাথে ঘুমাবো, সর। বলে কুদ্দুসের খাটের ওপর বসে। কুদ্দুস চোখে মুখে ভেজা ভাব এনে বলল, আমার সাথে কেন ঘুমাবেন? তোকে আমি সারাদিন বকাঝকা করি, আজ থেকে আর বকাঝকা করবো না। তাছাড়া একদিন তোর ভালোবাসা আমি বুঝতে পেরেছি। এতদিন তোর ভালোবাসা আমি বুঝতে পারিনি। কুদ্দুস রশিদের সামনে গিয়ে বলল, আমায় বকেন মারেন, বেশি কথা শোনান, তবু আমার ঘর থেকে যান। তুই আমার সাথে এরকমটা করিস না। আজ আমি তোর সাথেই থাকবো। কুদ্দুস কাঁদো কাঁদো গলায় বলল, ইয়াল্লা, এই কি বলে? আমি এখন কি করব, কই যাব? রশিদ ঠান্ডা গলায় ছড়ি ওর দাড়িতে ঠুকে বলল, তোর কি আমাকে পছন্দ না? আমার অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই। কি নেই আমার? সব আছে। কি চাই তোর বল? কুদ্দুস মেঝেতে বসে পড়ে কপাল চাপড়াতে বলল, আমি কি করলাম? এখন আমি কোথায় যাব? আপনি দয়া করে আমার ঘর থেকে যান। কেউ আপনাকে এই অবস্থায় দেখলে হাসাহাসি করবে।
রশিদ কুদ্দুসের সামনে হাঁটু গেড়ে বসে বলল, তুই চাস আমি চলে যাই? আমি গেলে তুই সত্যি খুশি হবি? জলদি যান, আর আমি দেখতাছি কি করে আমার বশ কাটানো যায়। এটা মনের মিল কালু, বস না। আপনার ছেলেরা দেখবে, হাসবে। আপনার ঘরে যান। তোর ঘরে থাকলে সমস্যা, তাই না? তুই আমার ঘরে চল, বেশ মজা হবে। কুদ্দুস বসা থেকে শুয়ে পড়ল মেঝেতে, কান্না করতে করতে বলল, আমি আর কোনোদিন তান্ত্রিকের কাছে যাব না। আল্লাহ, এবার আমাকে মাফ করে দাও। রশিদ বলল, চুপ, কাঁদিস না, আমি আগে যাচ্ছি, তুই পরে আয়। রশিদ যেতে যেতে কয়েকবার পিছন ঘুরে কুদ্দুসকে দেখল। কুদ্দুস মনে মনে স্বীকার করলো এবারের মতো বেঁচে গেছে, কিন্তু যত দ্রুত সম্ভব বশ কাটাতে হবে। রশিদ গুনগুন করে গাইতে গাইতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। জেবুন্নেসা রশিদের সামনে বেশ হন্তদন্ত হয়ে ছুটে এলো। রশিদ দাঁড়িয়ে গেল। জেবুন্নেসা ফিস ফিস করে বলল, ভাই শুনেছিস, গতকাল মেলা থেকে 15টা বাচ্চা গায়েব হয়ে গেছে। রশিদ জেবুন্নেসার কথাটি অগ্রাহ্য করে গুনগুন করতে করতে নিজের ঘরের দিকে হাঁটল। জেবুন্নেসা বিরক্ত হয়ে রশিদের সামনে এসে পথরোধ করে দাঁড়ালো, বলল, ভাই কি হয়েছে তোর? মেলায় যে কাণ্ডটা হয়েছে শুনেছিস তো? আমাদের দুর্নাম হবে, তোর দুর্নাম হবে। রশিদ বলল, আজ আমার মনটা ভালো নয়। ওই কালু আমার সাথে বেয়াদবি করছে, আমার মূল্য বুঝে নেয়, খুব কষ্ট লাগছে। আগামীকাল এই বিষয়ে কথা বলবো। চোখে বলে রশিদ ঘরের দিকে চলে যায়। জেবুন্নেসা অবাক চোখে তাকিয়ে রইল। তার ভাইয়ের আচরণ থেকে বিস্মিত করল। কুদ্দুস ঘর থেকে বের হয়। আজ মহাবিপদ থেকে বেঁচেছে, একেবারে বেঁচে গেছে বিষয়টি তা নয়, বিপদের আশঙ্কা এখনও রয়ে গেছে। রশিদের উপর জাদুর প্রভাব আছে, কাটাতে হবে, নয়তো সকলের সামনে দেখা যাবে কুদ্দুসকে নিয়ে টানাটানি করছে, মিষ্টি মিষ্টি কথা বলছে, যা বলতে হয় একজন নারীকে, নিজের বউ অথবা প্রেমিককে। এমন কথা একজন পুরুষ হয়ে পুরুষকে বললে মান সম্মান শেষ। কালীচরণ তান্ত্রিক বলেছে, যদি বশের প্রভাব খারাপ এর দিকে চলে যায়, তবে ওকে আর একটা কাজ করতে হবে। পরিশ্রুতি, ঝর্ণার জল বা পুকুরের জল প্রায় আধা লিটার নিতে হবে। তার মধ্যে 1 চিমটি লবণ, 5 ধরনের হার্ব অথবা পাতা, তুলসী, মেথি, পুতুলের পাতা, রজনীগন্ধার পাপড়ি ইত্যাদি দিয়ে মন্ত্রপাঠ করে ফুঁক দিতে হবে। কুদ্দুস মন্ত্র মনে করার চেষ্টা করলো, মনে পড়ছে না। কঠিন শব্দ মনে পড়ার কথা নয়। কিছু মনে না পড়লে ঠান্ডা মাথায় ভাবতে হয়, শান্ত পরিবেশে যেতে হয়, নিজেকে স্থির করতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কাজ বাজের কথা চিন্তা করতে হবে, যা আজ করেছে। কুদ্দুস চেষ্টা করছে, হাতে তৈরিকৃত জল নিয়ে পায়চারি করছে আর ভাবছে। রাত ঠিক 10টা। কুদ্দুসের মন্ত্র মনে পড়েছে। মন্ত্রটা পড়ে জলে ফু দিল। আনন্দ লাগছে, রশিদের বশ কেটে যাবে। জাদুবিদ্যা সত্য, কুদ্দুস জানত, কিন্তু জাদুবিদ্যা পাপ। কুদ্দুস পাপ করেছে, মনে মনে স্বীকার করলো। দেরি করলে চলবে না, রশিদের ঘরে যেতে হবে। কুদ্দুস হাতে জল নিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছে তার ঘরের দিকে। রশিদের ঘরের দরজা খোলা। ঘরের বাইরে দুজন অনুযায়ী বুক টান করে হাতে খঞ্জর নিয়ে দাঁড়িয়ে আছে, চোখগুলো বড় বড়, মনে হচ্ছে কুদ্দুসের দিকে দেখছে। কুদ্দুস গামছা দিয়ে ঘাম মুছল, অথচ তীব্র শীত এখন, কিন্তু ও ঘামছে ভয়ে, আতঙ্কে। জল হাতে ঘরে ঢুকলো। রশিদ চেয়ারে বসে আছে, চোখ তার বন্ধ, কণ্ঠে তার গান। তাকে দেখে বেশ আনন্দিত মনে হচ্ছে। আনন্দের কারণ কুদ্দুস জানে। ও রশিদের সামনে দাঁড়ালো। রশিদ কার উপস্থিতি টের পেয়ে তাকালো। কুদ্দুসকে দেখে খুশি হলো, গান বন্ধ করলো, ঠোঁটে হাসি এনে বলল, তুই এসেছিস কালু, আমি অপেক্ষায় ছিলাম। বসতে আসিনি কেন? আমার কাছে বসবি না? কোথায় বসবি? আপনার মাথায় সমস্যা হয়েছে, আমি সমস্যা দূর করতে এসেছি। আমার মাথায় সত্যিই সমস্যা হয়েছে? রশিদের মুখটা কালো হয়ে গেল। হয়েছে, জলটা খেলে ঠিক হয়ে যাবে। রশিদ চুপচাপ থাকলো, দৃষ্টি নিচু করে কিছু ভাবছে। কুদ্দুস মেঝেতে বসে রশিদের দিকে দেখছে, সে কান্না করছে। কুদ্দুস জিজ্ঞেস করলো, আপনি কান্না করছেন কেন? আমার সন্তানদের জননীর কথা মনে পড়ছে, তাকে আমি অনেক ভালোবাসতাম,
আর সে আমাকে কি বলতো জানিস? কি বলতো? পাগল বলতো। রশিদের চোখে জল জমল। কুদ্দুস তার চোখে জল দেখে নিজেও মুখে গামছা চেপে ধরে কান্না শুরু করলো। রশিদের কান্না দেখে বলল, তুই কাঁদছিস কেন? আপনার কষ্টের কথা শুনে আমার ভীষণ খারাপ লাগতেছে, আমার অনেক কষ্ট হচ্ছে। তুই কাঁদিস না, তোর কান্না দেখে আমারও খারাপ লাগছে। এক কাজ কর, দরজাটা বন্ধ করে দিয়ে আয়। কুদ্দুস ভ্রু কুঞ্চিত করে বলল, দরজা বন্ধ করবো কেন? যাতে তোর আমার কান্না কেউ না দেখে। আপনি জলটা খেয়ে নিন, তাহলে আর আপনার কান্না কষ্ট লাগবে না। এটা কিসের জল? রশিদ ছুরি ঠুকে বলল, ঔষধি জল। আপনার শরীরটা ভালো নাই, আমি দেখতে পাচ্ছি। হাকিম বলেছে জল খেতে। তান্ত্রিকের কথা বলা যাবে না, তাই কুদ্দুস মিথ্যা বলেছে। কিন্তু আমার তো এখন জল তেষ্টা পায়নি। কুদ্দুস বিরক্ত হলো। রশিদ কথা বাড়াচ্ছে। কুদ্দুস বিরক্ত স্বরে বলল, এটা ঔষধি জল, তেষ্টা না পেলেও খেতে হবে। রশিদ কিছুক্ষণ জিম মেরে বসে থাকলো, এরপর বলল, দে জলটা খাই। কুদ্দুস খুশি মনে এগিয়ে দিল। রশিদ রূপর পাত্র থেকে জল ঢেলে হাঁ করে এক ঢোক গিলেই বাকিটা থুতু করে ফেলে দিল। ভিন্ন পাতার গন্ধ তেতো, মুখ তেতোই ভরে গেছে। রশিদ বসা থেকে উঠে দাঁড়ালো, কঠিন গলায় বলল, হতচ্ছাড়া, কালোর ঘরে কালু, মূর্খ, কিসব খাওয়াচ্ছিস আমার? কুদ্দুস দাঁত বের করে হে হে করে হেসে বলল, আমার কাজ হয়ে গেছে, এখন আপনি যত খুশি বকেন। মূর্খের মতো আচরণ করছিস আজকাল। কী সব খাওয়াচ্ছিস? মনে হচ্ছে তুই আমাকে মেরেই ফেলবি। আপনি শিক্ষিত? রশিদ এবার পুরোপুরি রেগে গেল। আমাকে পাল্টা প্রশ্ন করার সাহস কোথা থেকে হয় তোর, বেয়াদব মূর্খ? কুদ্দুস দাঁড়িয়ে বলল, আমার আব্বাও মোটামুটি শিক্ষিত ছিল, হয়তো আপনার মতো এত শিক্ষিত ছিল না, কিন্তু কথায় কথায় অন্যকে সে মূর্খ বলতো না। রশিদ চোখ ছোট করে কুদ্দুসের দিকে দেখল, মেজাজ শীতল করলো। এরপর পায়চারি করতে করতে বলল, শোন, আমার আব্বা ছিলেন একজন শিক্ষিত প্রভাবশালী জমিদার। ব্রিটিশ প্রশাসনদের সাথে তার ওঠা বসা ছিল। আমাদের রাজস্ব আদায় করার পর ব্রিটিশ সরকারের কাছে পাঠাতে হয়, ব্রিটিশ প্রশাসনের সঙ্গে কাজ করতে হয়, রাজস্ব সংগ্রহ, আইন শৃঙ্খলা বজায় রাখতে হয়। এগুলো শিক্ষিত না হলে হয় না। আমার আব্বাও একজন শিক্ষিত জমিদার ছিলেন। আমাদের বসবাস এক সময় শহরে ছিল। আব্বা চলে যাওয়ার পর আলিমনগর চলে আসি। তোর কাছে এসব কেন বলছি? তুই এসব এখনই বুঝবি না। যা, তোর কাজ কর, আমাকে একা থাকতে দে। কুদ্দুস কুদ্দুস কথা না বাড়িয়ে চলে যায়। আজ এই পর্যন্তই। পরবর্তী পার্ট নিয়ে খুব দ্রুত আসবো। এতক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।